আজকের এই ভিডিওতে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানব। এই বিষয়ের উপর আমি আরও অনেক ভিডিও প্রস্তুত করেছি, কিন্তু শুরু করার জন্য জ্যামিতিক ধারা সম্পর্কে প্রাথমিক ধারণার জন্য ও বোঝার জন্য এই ভিডিওটি ঠিক আছে। এখন আমরা শুরুতেই জানার চেষ্টা করি ধারা কি। ধারা হলো একগুচ্ছ ক্রমিক সংখ্যা। উদাহরণস্বরূপ দেখো, যদি আমি বলি 1 2 3 4 5, তাহলে তা একটি সংখ্যার ধারা, কিন্তু এটি জ্যামিতিক ধারা নয়, কিন্তু এটি একটি ধারা। জ্যামিতিক ধারার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, বা বলা যায় এটি এমন এক বিশেষ ধরনের ধারা যাতে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী রাশির নির্দিষ্ট গুণিতক। আবার বুঝিয়ে বলছি, ধরো ধারার প্রথম সংখ্যা হলো 2। আমি এই 2কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দিয়ে গুণ করে পেলাম 6। এবার আমি 6কে 3 দিয়ে গুণ করলাম, পেলাম 18। অতঃপর 18কে 3 দিয়ে গুণ করে পেলাম 54। এভাবে আমরা আরও এগোতে পারি। আমি প্রতি ক্ষেত্রে শুধু 3 দিয়ে গুণ করে যাব। সংকেত দেওয়া যেতে পারে ঠিকমতো বোঝার জন্য। এটি হচ্ছে প্রথম রাশি। এই ধারার জন্য আমরা এর নাম দেব A1। প্রতিবার আমরা একে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করছি এবং এই সংখ্যাকে বলা হয় সাধারণ অনুপাত। এই ধারার ক্ষেত্রে A1 সমান 2 এবং সাধারণ অনুপাত হল 3। এখন আমাদের বলা হয়েছে যে একটি জ্যামিতিক ধারার কথা যার A1 সমান 90 এবং সাধারণ অনুপাত হল ঋণাত্মক 1/3। এর মানে হলো ধারাটির প্রথম রাশি হলো 90, দ্বিতীয় রাশিটি হলো ঋণাত্মক 1/3 গুণ 90 সমান কত? সমান সমান ঋণাত্মক 30, তাই না? 1/3 গুণ 90 সমান 30 এবং এর আগে ঋণাত্মক চিহ্ন। এরপরের রাশিটি হলো এই সংখ্যার 1/3 গুণ, তাহলে ঋণাত্মক 1/3 গুণ এই সংখ্যা। 1/3 গুণ 30 সমান 10। ঋণাত্মক চিহ্ন বাদ যাবে, থাকবে শুধু 10। এরপরের রাশিটি হবে 10 গুণ ঋণাত্মক 1/3 বা ঋণাত্মক 10/3। এর পরের রাশিটি হবে ঋণাত্মক 10/3 গুণ ঋণাত্মক 1/3 সমান সমান 10/3। এবং এভাবে পরের রাশিগুলোকে পর্যায়ক্রমে পাওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে গুণোত্তর ধারা বলতে যা বোঝায় তা। আমি একটু পার্থক্য করে দেখিয়ে দিই, কারণ আপাত দৃষ্টিতে এদের একই মনে হয়। এগুলোই হচ্ছে ধারা। ধারা হচ্ছে সংখ্যার ক্রমবৃদ্ধি বা হ্রাস। 2, এরপর 6, তারপর 18, 90, এরপর ঋণাত্মক 30, এরপর 10, এরপর ঋণাত্মক 10/3। দুঃখিত, এখানে তো 10/9 হবে, তাই না? ঋণাত্মক 1/3 গুণ ঋণাত্মক 10/3, ঋণাত্মক চিহ্ন বাদ যাবে। ঠিক আছে, 10/9। এখানে ভুল করতে চাই না আমি। এরা হচ্ছে ধারা। তুমি হয়তো ধারার যোগফল কথাটিও শুনে থাকবে। গুণোত্তর ধারারও যোগফল আছে। ধারার যোগফল বলতে বোঝায় কয়েকটি ধারার যোগফল। যেমন এটি একটি গুণোত্তর ধারা। একটি জ্যামিতিক ধারা হলো 90 যোগ ঋণাত্মক 30 যোগ 10 যোগ ঋণাত্মক 10/3 যোগ 10/9। সাধারণভাবে আমরা বলতে পারি ধারার যোগফল হলো কয়েকটি ধারার যোগফল। আমি আবার বলছি, কারণ আমি নিজেও অনেক সময় বুঝতে পারতাম না যখন আমি প্রথম শিখেছি। যাই হোক, চলো আমরা গুণোত্তর ধারা নিয়ে কথা বলি। চলো এই সংক্রান্ত একটি সমস্যার সমাধান করি। নদীর উপরের একটি ব্রিজে অ্যানি ব্যানজি জাম্পিংয়ে গেল। প্রথমবারে রশিটি 120 ফুট প্রসারিত হয়। তাহলে A1 মানে রশিটির প্রথম প্রসারণ হলো 120 ফুট। আমরা এভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি লাফ। এবং রশির প্রসারণ। তাহলে প্রাথমিক লাফে রশিটি 120 ফুট প্রসারিত হয়।
পরের বারে রশ্মিটির প্রসারণ হয় প্রথমবারের তুলনায় 60% এবং পরের প্রতিবারে রশ্মিটি পূর্ববর্তী বারের তুলনায় 60% প্রসারিত হয়। তাহলে এখানে সাধারণ অনুপাত হলো 60%, মানে যে হারে রশ্মিটি প্রসারিত হচ্ছে, বা 0.6। এই সংখ্যাতেই প্রতিটি রাশিকে গুণ করা হয়েছে। তাহলে দ্বিতীয়বারের রশ্মির প্রসারণ হলো আগের বারের 60%, মানে 0.6 গুণ 120 সমান সমান কত? সমান সমান 72। তৃতীয় ক্ষেত্রে প্রসারণ হবে 0.6 গুণ 72 বা 0.6 গুণ এই সংখ্যা, বা বলা যায় 0.6 গুণ 0.6 গুণ 120। খেয়াল করে দেখো, এই চতুর্থ বারের জন্য আমরা লিখব 0.6 গুণ 0.6 গুণ 0.6 গুণ 120। এই লাফের জন্য 60%। তাহলে প্রতি ক্ষেত্রে প্রসারণ হলো পূর্ববর্তী বারের তুলনায় 60%। আমরা এটার জন্য একটি সাধারণ সূত্র গঠন করতে চাই, যেভাবে আমরা এখানে সবকিছু বর্ণনা করেছি সেই অনুসারে। n-তম লাফের বেলায় প্রসারণ কত হবে? চলো দেখি। এখানে হবে 120 গুণ 0.6 এর ঘাত কত? ঘাত হবে n-1। এটা আমরা কিভাবে পেলাম? এটা আরও একটু লিখে দেখাই। তাহলে এটা সমান সমান 0.6। আগে 120কে লিখি। এটা সমান 120 গুণ 0.6 এর ঘাত n-1। এটা আমরা কিভাবে পেলাম? এখানে বলা আছে প্রথম লাফের ক্ষেত্রে প্রসারণ হলো 120 ফুট। তাহলে যখন n সমান 1 বসাই আমরা পাই 1-1 সমান 0। তাহলে এখানে থাকছে 0.6 এর ঘাত 0। এটির বদলে লেখা যায় 1। প্রথম লাফের ক্ষেত্রে এটাই হয়েছে। দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি 2-1 এবং দেখো 2-1 মানে হলো প্রথম ঘাত এবং আমাদের হাতে তখন থাকছে শুধু 0.6। তাহলে এখানে হচ্ছে n-1, কারণ যখন n এর মান 2 তখন আমাদের হাতে 0.6 আছে একটি। যখন n এর মান 3 তখন 0.6কে গুণ করতে হবে 2 বার। যখন n এর মান 4 তখন আমরা পাই 0.6 এর ঘাত 3। তাহলে n এর মান যাই হোক না কেন আমরা 0.6 এর ঘাতকে তার চেয়ে একবার কম সংখ্যক বার নিচ্ছি এবং তাকে আমরা 120 এর সাথে গুণ করছি। এখানে এটিও জানতে চাওয়া হয়েছে 12তম বারে রশ্মির প্রসারণ কত হবে। এই ক্ষেত্রে আমি ক্যালকুলেটর ব্যবহার করব। একটু ঠিক করে লিখি। এটা ভুল নয়, কিন্তু আমরা এখানে লাফিয়ে ওঠার কথা বলছি। আমরা এই ক্ষেত্রে বলতে পারি 0তম বারে লাফিয়ে ওঠা। ঠিক করে নিই। এটা ভুল নয়, কিন্তু এটি বুঝতে একটু সমস্যা হতে পারে। প্রথম প্রসারণকে আমরা 0তম বার লাফিয়ে ওঠা বলতে পারি। এজন্য আমরা একে লাফ হিসেবে চিহ্নিত না করে লাফিয়ে ওঠা হিসেবে চিহ্নিত করব। তাহলে প্রথম প্রসারণ হলো 0 বার লাফিয়ে ওঠা। তাহলে এটা হবে প্রথমবার লাফিয়ে ওঠা, এটা দ্বিতীয়, এখানে তৃতীয়। এভাবে আমাদের সূত্রটি অনেক সহজ হয়ে যাচ্ছে। কারণ এখন যদি বলা হয় n-তম বার লাফিয়ে ওঠার কথা, তাহলে এখানে আমরা লিখব 0.6 এর ঘাত n গুণ 120। ঠিক 0তম বার লাফিয়ে ওঠার ক্ষেত্রে সেটি ছিল আমাদের প্রাথমিক প্রসারণ। আমরা পেয়েছি 0.6 এর ঘাত 0 মানে 1 গুণ 120। প্রথমবার লাফিয়ে ওঠার পর 0.6 এর ঘাত হবে 1, মানে 0.6 গুণ পূর্বের প্রসারণ বা আগের বারে লাফিয়ে উপরে ওঠা দূরত্ব। এখানে আমরা লাফিয়ে ওঠা সাপেক্ষে কথা বলছি। আমার মনে হয় প্রশ্নে এটাই বলা হয়েছে। তাহলে 12তম বার লাফিয়ে উঠলে দূরত্ব কি হবে? এখানের এই তথ্যগুলো ব্যবহার করে বলো। তাহলে 12তম বারের ক্ষেত্রে আগে ক্যালকুলেটর বের করে নিই। এখানে আমরা লিখব 120 গুণ 0.6 এর ঘাত 12। আশা করি কাজের ধারা ঠিকই আছে, কারণ ঘাতের কাজ সবসময় গুণের কাজের আগেই হয়। তাহলে এখানে 0.6 এর ঘাত 12ই হিসাব করা হবে। সমান সমান আমরা পাই 0.26 ফুট। 12তম বারে সে লাফিয়ে মাত্র 3 ইঞ্চি উঠবে। আশা করি এটা তোমার কাজে আসবে। মাঝপথে এসে একটু পদ্ধতি পরিবর্তন করার জন্য দুঃখিত।
কিন্তু পরের কোনো ধাপে এসে এটি অবশ্যই কাজে আসবে, কারণ এটা নিশ্চিত করতে হবে যেন n এর মান সঠিক ফলাফল বের করে আনে। এজন্য যখন আমি প্রথম লাফের কথা বলেছিলাম, আমি বলেছিলাম এটি হবে 1, এবং এরপর আমি দেখিয়েছি যে 0.6 এর ঘাত হবে 0, তাহলে আমি n থেকে 1 বিয়োগ করেছি। কিন্তু তারপর আমি লাফিয়ে ওঠা সাপেক্ষে হিসেব করেছি, এখানে ছিল 0 বার লাফিয়ে ওঠা। এটা দেখে 0.6 এর ঘাত 0 হওয়ার কারণ ঠিকমতো বোঝা গেল। এইবারে প্রথমবার লাফিয়ে ওঠার কথা বলা হয়েছে, তাই এক্ষেত্রে 0.6 এর ঘাত হয়েছে 1। দ্বিতীয়বারের ক্ষেত্রে 0.6 এর ঘাত হয়েছে 2। এর ফলে আমাদের সমীকরণ অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আশা করি তোমরা এই সমাধানটি করে মজা পেয়েছো।